ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আপনারা কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র যমুনা টিভি ছাড়া। আপনারা এখানে যত সব বাতাবি লেবু ছাড়েন, বাতাবি লেবু, বুঝছেন? আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে, ওইখানে গিয়েছিলাম, ওইখান থেকে আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে পাওয়া গেছে মসজিদে। আন্দোলনে এসেছেন? দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কোটা সংস্কার না, পুলিশ দাবরানি খেয়ে পালায়েছে। জামাত শিবির এবং বিএনপির কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 2024 সালের জুলাই মাসে যে সফল ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়ে গেল এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম যে গণহত্যা হলো জুলাইয়ের 17 তারিখ থেকে শুরু করে এখন অবধি চলছে, এটার কিছু মাইলফলক আছে, কিছু হলমার্ক আছে যেটা বাংলাদেশের অন্যান্য সময়ের আন্দোলনগুলোতে কখনো দেখা যায়নি। তার ভিতরে একটা হচ্ছে যে সরকারি দখলদার যে শক্তি আছে, আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এই গণ অভ্যুত্থানে কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, এবং সার্টেনলি এটা ক্রুয়েল, খুব নিষ্ঠুর একটা ব্যাপার, যে তারা দেখবেন যে খুব মায়া কান্না করছে কুমিরের কান্নার মতো করে, যে হারে আমাদের বিটিভি ভবনটা আগুনে পুড়ে গেছে, আমাদের সেতু ভবনটা আগুনে পুড়ে গেছে, আমাদের বিআরটিএ ভবনটা পুড়ে গেছে, এত কষ্ট করে মেট্রো রেল বানালাম, সেইটার মিরপুর স্টেশনটা পুড়ে গেছে, আবদুল্লাপুর না কোথায় আর একটা স্টেশন এরকম ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সরকারি অফিস আদালত গুলো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এগুলো বারবার দেখবেন আওয়ামী যে দখলদার সরকার আছে এবং তাদের যারা ঘসিটে বেগম, রবার্ট ক্লাইভ এবং মির্জাফর, জগৎ শেঠ, উমি চাঁদরা আছে, এরা বারবার এই কথাগুলো বলে। এই ধ্বংসস্তূপগুলো তারা পরিষ্কার করছে না, দেখবেন যে বাহিরে যে কোনো জায়গাতে একটা ইনসিডেন্ট হয়ে গেলে একটা ক্রাইম সিনকে স্যাম্পলিং করার জন্য কিছুক্ষণ তারা ব্লক করে কর্ডন করে রাখে, এরপর এগুলো কিন্তু ক্লিন করে ফেলে, এই জায়গাগুলোকে ব্যবহার উপযোগী করে ফেলে। কিন্তু দখলদার সরকার দেখলেন যে আপনার দেখবেন 8 দিন 10 দিন হয়ে গেছে এই পুরানো গাড়িগুলো রাস্তার মাঝখানে রেখে দিয়েছে। এখনও এই বিটিভি ভবনের যেখানে যেখানে গেটটা ভেঙে গেছে দেখবেন ওটা এখন ওইভাবে রেখে দিয়েছে। এগুলো তারা ক্লিন করছে না, পরিষ্কার করছে না। গত কদিন আগে দেখেন যে আপনার অলিম্পিকে কি হয়েছে। অলিম্পিকের প্রথম দিনে প্যারিসে দেখলাম যে আপনার ওখানকার যে ন্যাশনাল রেল লাইন নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে স্যাবোটাজ করা হয়েছে। তাদের পুরো ট্রাফিক যে সিস্টেম এটা ব্ল্যাকআউট হয়ে গেছে এবং প্যারিসের সাথে সারা যে ইউরোপের কানেক্টিভিটি ছিল ওটা নষ্ট হয়ে গেছে। 8 লক্ষ প্যাসেঞ্জার স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আটকে পড়ে গেছে। তো তারা তখন কি করেছে, প্যারিস সরকার এটা কি করেছে যে এটাকে এরকম রেখে দিয়েছে যে কোথায় কোথায় নেটওয়ার্কের তার কেটে গেছে, স্লিপার খুলে ফেলছে, সিস্টেম স্যাবোটাজ করা হয়েছে, এটা কি রেখে শোকেস করেছে? আর তারা একটা দ্রুত মেরামত করে ফেলেছে, মেরামতও করেছে, ইনভেস্টিগেশনও করেছে, পারপাট্রেটারদেরকে ধরে ফেলেছে, 2 জনকে ধরে ফেলেছে যারা চরমপন্থী বাম সংগঠনের কর্মী এটাকে স্যাবোটাজ করতে চেয়েছে। এর আগে অবশ্য যদি আবার ইরানকে ব্লেম দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার কি করছে, এটাকে রেখে দিয়েছে। এই রেখে যে প্রতিদিন প্রোপাগান্ডা করা, এই ধ্বংসস্তূপের সামনে, এই পুরানো গাড়ির সামনে, পুরানো দালানের সামনে, পুরানো ট্রেন স্টেশনের সামনে, পুরানো স্থাপনার সামনে প্রেস কনফারেন্স করা, ব্রিফিং করা, কত টাকার ক্ষতি হয়েছে সেগুলো বলবার চেষ্টা করা, এত কষ্ট করে আমি উন্নয়নের জোয়ার তৈরি করেছি, আমি ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি, এই যে মিথ্যাচারের গল্পগুলো বারবার বলা, এটা সন্দেহজনক।
এখন সন্দেহজনক এই যে জিনিসটা, এটাকে একটা টার্ম ইউজ করা হয় ইন্টেলিজেন্স সার্ভিসের মধ্যে, সেটা হলো ফলস ফ্ল্যাগ অপারেশন। যে একটা মিথ্যা ঘটনা অথবা একটা মিথ্যা ইনসিডেন্ট ঘটিয়ে যিনি করেন নাই তেমন লোকদের উপর দোষ চাপানো, কারণ এটার একটা অবজেক্টিভ আছে, এটা দিয়ে একটা উদ্দেশ্য হাসিল করতে হয়। ইতিহাস থেকে আপনাদেরকে যদি একটা এক্সাম্পল বলি এটা পরিষ্কার করবার জন্য। দেখেন, হিটলার ক্ষমতায় আসে নির্বাচনের মধ্য দিয়ে, চ্যান্সেলর হয় 1933 সালের ফেব্রুয়ারি মাসে। মার্চ মাসে জার্মানির যে পার্লামেন্ট বিল্ডিং আছে এখানে একটা বড় রকমের আগুন লেগে যায়। এটা হিস্টোরিক্যালি খুব ফেমাস, রাইখস্ট্যাগ ফায়ার বলে আর কি। ওই পার্লামেন্ট ভবনের নাম হচ্ছে রাইখস্ট্যাগ। এই রাইখস্ট্যাগ ফায়ারটা হওয়ার পরে মার্চ মাসের শেষের দিকে এইটাকে কেন্দ্র করে হিটলার তখন ওখানকার চ্যান্সেলর পার্লামেন্টে নতুন করে আইন পাশ করে অনেকগুলো অধিকার যেটা ছিল, যেমন ধরেন যেটাকে আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন বলি, যে মতামত প্রকাশের স্বাধীনতা, দল করবার স্বাধীনতা, সমালোচনা করবার স্বাধীনতা, চিন্তা প্রকাশ করবার স্বাধীনতা, তারপরে হচ্ছে রাজনৈতিক করবার স্বাধীনতা, এই ওরকম অনেকগুলো অধিকারকে খর্ব করে। গুরুত্বপূর্ণ যেটা করে হিটলার সেটা হচ্ছে যে কোনো রকম তদন্ত ছাড়াই এটা তখনকার জার্মানির কমিউনিস্ট পার্টির উপরে তারা দোষটা চাপিয়ে দেয়, এবং এই দোষ চাপানোর মধ্য দিয়ে তারা জার্মানিতে ব্যাপক ধরপাকড় করে। হাজার হাজার কমিউনিস্ট রাজনীতি করেন এমন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে তারা গ্রেফতার করে, হেনস্থা করে। ইভেন কমিউনিস্ট পার্টির যিনি প্রধান ব্যক্তি ছিলেন তিনি এক পর্যায়ে সারেন্ডার করেন। তো এটা করে যেটা করেছে, পুরো কমিউনিস্ট তাদের হিটলারের সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক দল যেটাকে ছিল সেটাকে একেবারে নাস্তানাবুদ করে দেয়। কিন্তু পরবর্তীতে 3-4 বছর পরে অনেকগুলো গবেষণা এবং পুলিশ, ওখানকার গোয়েন্দা সংস্থাদের লিক রিপোর্ট, কিছু কিছু একাডেমিক রিসার্চের মধ্য দিয়ে পরবর্তীতে এটা প্রকাশিত হয়েছে যে এই ঘটনার সাথে হিটলার নিজে জড়িত। সে তার পুলিশ এবং গোয়েন্দা সংস্থা দিয়ে এই কাজগুলো করিয়েছে। কেন করিয়েছে? মৌলিক অধিকারগুলোকে সাসপেন্ড করা, যেন ক্র্যাকডাউন করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে প্রধান বিরোধী দলকে শায়েস্তা করবার জন্য, কমিউনিস্ট পার্টিকে শায়েস্তা করবার জন্য। এই ধরনের অপারেশনকে বলে হচ্ছে হিস্ট্রিতে ফলস ফ্ল্যাগ অপারেশন। সেকেন্ড এক্সাম্পল দেই আপনাদেরকে, সেটা হচ্ছে 1967 সালের ঘটনা। ইউএসএস লিবার্টি নামে একটা মার্কিন গোয়েন্দাগিরি করে এমন একটা জাহাজ তখন আন্তর্জাতিক এই ভূমধ্যসাগর এইসব অঞ্চলে ছিল, ইন্টারন্যাশনাল ওয়াটারে আর কি। ইসরায়েল 1967 সালের জুন মাসে আপনার এই ইউএসএস লিবার্টিতে অ্যাটাক করে এটাকে এবার ধ্বংস করে দেয়, অকার্যকর করে দেয়। এবং অকার্যকর করে দেওয়ার ফলে যেটা হয়েছে, ওখানে 37 জন ক্রু, আমেরিকান ক্রু ওখানে মারা যায়। এবং দোষ চাপানো হয়, ইসরায়েল তখন আমেরিকাকে বলে যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে এটা মিশর করেছে, এবং এটার সাথে সিরিয়া কোনো না কোনোভাবে ইনভলভ ছিল। সিরিয়া এবং মিশরকে সাহায্য করেছে রাশিয়া, মস্কো।